আপনারা কি এখানে এ সেকশনের কেউ আছেন? স্যার এ সেকশন তার মানে আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা বি সেকশনের হলো কিছু জিনিস পড়ানো হয়েছে, মানে 4-5টা স্লাইডের মতো আর কি, কিন্তু সেগুলো আমরা আবার রিক্যাপ করি। তো যেটা বলা হয়েছিল যে ইন ইকোনমিক্স, এই যে দ্য বিগ ইকোনমিক কোশ্চেন হলো যে হোয়াট এবং হাউ এবং ফর হুম গুডস এবং সার্ভিস শুড বি প্রডিউস, নিড টু বি প্রডিউস, অথবা অন্যভাবে বলা যায় যে আসলে ইকোনমিক স্টাডি করে আসলে যে একটা ইকোনমি একটা সোসাইটির মধ্যে আসলে কিভাবে কে নির্ধারণ করে আসলে যে কি ধরনের গুডস এবং সার্ভিসেস প্রডিউসড হবে। ঠিক আছে, এটা কিভাবে নির্ধারিত হয় এবং আসলে সেটার প্রাইস কিভাবে নির্ধারিত হয়, যে ওটার জন্য মানে একটা প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইসটা কিভাবে নির্ধারিত হয়। ঠিক আছে, এবং হলো যে কি ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে অথবা কিভাবে তৈরি করা হবে। ঠিক আছে, কে তৈরি করবে, বা তৈরি করলেও কিভাবে তৈরি হবে। হ্যাঁ, এবং আসলে কে পণ্যগুলা, প্রোডাক্ট গুলা বা সার্ভিস গুলা অ্যাভেল করতে পারবে। হ্যাঁ, এগুলা নিয়ে ইকোনমিক্স গুলো স্টাডি করে যাতে হলো যে মানে বোঝার চেষ্টা করে আর কি, এটা আসলে মানুষের বিহেভিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে, মানুষ কিভাবে ডিসিশন নেয়, যাতে হলো পরবর্তীতে এই ডিসিশন গুলো যদি মানে আমরা বুঝতে পারি যারা ইকোনমিস্ট, তারা যাতে এটা পলিসিতে, যাতে তারা পলিসি চেঞ্জ করে যাতে হলো যে মানুষের গ্রেটার গুড এনশিওর। ঠিক আছে, এটাই হলো যে ইকোনমিক্সদের আর কি আলটিমেট গোল, যে গ্রেটার গুড এনশিওর করা। ঠিক আছে, কি কোন ধরনের পলিসি নিলে আসলে আসলে বা কোন ধরনের পলিসি নিলে মানুষের ডিসিশন গুলাকে অল্টার করা যায় বা অথবা কন্ট্রোল করা যায় অথবা লিমিট করে হলো যে গ্রেটার গুড এনশিওর করা যায়। ঠিক আছে, তো এখন দ্য বিগ ইকোনমিক কোশ্চেন আসলে হলো যে মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের মতো যে ট্র্যাডিশনাল ইকোনমি হলো যে দেখা যায় যে ম্যাক্সিমাম ডিসিশন যে আসলে কি প্রডিউস হবে, কি ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউস হবে, সেটা আসলে ডিপেন্ড করে হলো যে কনজিউমার ডিমান্ডের উপরে, যে আমরা আসলে কি চাচ্ছি। হ্যাঁ, বাট একটা কথা আছে যে ডিমান্ড হলো আনলিমিটেড, আমাদের ওয়ান্ট অথবা ডিমান্ড এটা হলো আনলিমিটেড, কিন্তু আমাদের রিসোর্স হলো লিমিটেড, বা আমাদের ইনকামও লিমিটেড। আসলে আমরা তো আসলে চাইলেই সবকিছু হলো যে আমাদের ওটা কেনার বা অ্যাভেল করার আমাদের অ্যাবিলিটি নাই। তো এখন আমরা যেগুলো চাবো সেগুলা হলো যে কি করব, মানে যদি এরকম হয় যে আমাদের একটা সোসাইটিতে কোনো একটা সার্ভিস, গুডস এবং সার্ভিসের ডিমান্ড আছে, যেমন আমাদের বেসিক নিড যেগুলো আছে। ঠিক আছে, যে খাবার অথবা হেলথ কেয়ার, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, এগুলো সবকিছুরই ডিমান্ড আছে। হ্যাঁ, এখন হলো যে একটা একটা মানে একটা সোসাইটির একটা সেকশন হয়তো এগুলো ডিমান্ড করে, অন্য একটা সেকশন কি করে, হয়তো এগুলো প্রোভাইড করে। ঠিক আছে, তাদের ইনকামের জন্য। হ্যাঁ, তারা কখন এগুলো প্রোভাইড করবে? হ্যাঁ, তারা তখনই প্রোভাইড করবে যখন হলো যে এই ওই সার্ভিস বা প্রোডাক্ট মানে প্রোভাইড করার জন্য যে কস্ট, হ্যাঁ, তার থেকে বেশি যদি তারা কি করতে পারে, তার থেকে বেশি যদি তারা আর্ন করতে পারে, মানে হলো যে যদি মানে একটা ট্রান্সপোর্টেশন সার্ভিস দিতে যদি 100 টাকা খরচ হয়, তারা যদি 120 টাকা যদি সেখান থেকে আর্ন না করতে পারে, তাহলে হয়তো সেই ট্রান্সপোর্টেশন সার্ভিসটা তারা প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে, তো মানুষের ডিমান্ড, মানুষ যেমন ডিমান্ড করবে, অনেক কিছুই ডিমান্ড করবে, কিন্তু সেই ডিমান্ড গুলাই ফুলফিলড হবে যেগুলা হলো যে মানুষ পে করতে পারবে, মানুষের পার্চেজিং পাওয়ার যেটা মানে ই করবে আর কি, পার্চেজিং পাওয়ার যেই সব প্রোডাক্টের ক্ষেত্রে তাদের ওই রিলেভেন্ট মানে পার্চেজিং পাওয়ারটা আছে। তার মানে হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ডিমান্ড, মানে কনজিউমার ডিমান্ড অনুযায়ী হলো যে গুডস এবং সার্ভিস প্রডিউস হয়, এবং কনজিউমার ডিমান্ড করলেই হয় আমরা হলো যে যারা সাপ্লায়ার আছে তারা হলো গুডস এবং সার্ভিস প্রডিউস করবো, যেহেতু আমাদের একটা মানে একটা লাভের একটা ইয়ে আছে, সম্ভাবনা আছে। যদি লাভের সম্ভাবনা না হয় সেক্ষেত্রে হয়তো আমরা সেই গুডস এবং সার্ভিস প্রডিউস করবো না, আমরা হয়তো অন্য কিছু প্রডিউস করবো যেখান থেকে আমাদের লাভ হবে আর কি। ঠিক আছে, তো মনে করেন যে মানে
কোনো একটা জিনিস, কোনো একটা গুডস এবং সার্ভিস, সেটার কোনো ডিমান্ড নাই, ঠিক আছে। আপনি যদি আপনার পরিশ্রম করে, তারপরে আপনি রিসোর্স ইউজ করে আপনি যদি সেটা যদি মনে করেন যে মানে ই করলেন, প্রোভাইড করলেন বা সেটা যদি তৈরি করলেন, ঠিক আছে, তারপরে তো আসলে ওটার কোনো ডিমান্ড নাই, ওটা কি, তার মানে আপনার হলো যে শ্রমটা, এই শ্রমটা পুরোটাই কি হবে, ওয়েস্টেজ হবে, ঠিক আছে। You could have, employed this to make something else. কিন্তু একটা ইকোনমির মধ্যে মানে সব ধরনের গুডস এবং সার্ভিস মানে শুধু যে মানে আমরা যেটা চাবো সেটাই যে প্রডিউসাররা প্রডিউস করতেছে বা এইভাবেই আসলে গুডস এবং সার্ভিস প্রডিউস হচ্ছে, মানে কি প্রডিউস হবে, কি মানে সাপ্লাই করবো, এগুলা যে আমাদের উপরে সবকিছু নির্ভর করে এরকম না, ঠিক আছে। সব ডিসিশন আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ আমরা অনেক কিছুই, কারণ আমরা বললাম যে আমাদের মানে চাহিদা অনেক, ডিমান্ড অনেক, কিন্তু আহ, কিন্তু আমাদের হয়তো পার্চেজিং পাওয়ার কম, ঠিক আছে। সেই অনুযায়ী মানে মনে করেন যে আমাদের পার্চেজিং পাওয়ার অনুযায়ী আমাদের যেটা ক্রয় ক্ষমতা আছে সেই বা আমাদের ইনকাম অনুযায়ী আমরাও অনেক কিছু ডিমান্ড করতে পারি। সো আমরা যদি কোন মানে এমন অনেক জিনিসপত্র ডিমান্ড করতে পারি, ঠিক আছে, যেগুলো হলো দ্যাট ইজ নট গুড ফর আওয়ার ওভারঅল সোসাইটি। এখন অ্যাজ এ সাপ্লায়ার, অ্যাজ এ প্রডিউসার, আমি যখন দেখবো যে আসলে এই গুডস এবং সার্ভিসের ডিমান্ড আছে এবং মানুষ হলো এটা চাচ্ছে এবং হলো যে আমি এটা প্রডিউস করে আমার কস্ট রিকভারি করে আমার প্রফিট থাকবে, তখন তো আমি সেটা প্রডিউস করবোই, ঠিক আছে। কিন্তু এটা সমাজের জন্য, আমরা যে এক্সিস্টিং সমাজে হয়তো থাকি সেই সমাজের জন্য সেটা ভালো না। হ্যাঁ, তো এখন এইখানে কি হয়, এইখানে একটা কন্ট্রোল সিস্টেম চলে আসে। সেই কন্ট্রোল সিস্টেমটা হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হলো যে এই যে মানে জনগণ যা চাচ্ছে প্রডিউসার তা প্রডিউস করবে, এইখানে সে একটা কন্ট্রোল সিস্টেম হিসেবে কাজ করে। সে কি করে, সে দেখে যে কোন প্রোডাক্টটা এই সমাজের জন্য ভালো না, কোন প্রোডাক্টের কনজাম্পশন সে কমাইতে চায়, বা কোনটা বাড়াইতে চায় সে। হ্যাঁ, এরকম হতে পারে যে সে কোনো কোনো গুডস এবং সার্ভিস চায় যে এটা জনগণ বেশি কনজিউম করুক, আবার কিছু কিছু চায় যে কিছু সে তারা কম কনজিউম করুক, কম কনজিউম করুক। অথবা কিছু ক্ষেত্রে তারা চায় যে কিছু জিনিসপত্র বেশি প্রডিউসড হোক, কিছু জিনিসপত্র মানে কম প্রডিউসড হোক, বা কিছু জিনিসপত্র হলো যে মানে সেটা কি হোক, মানে দেশে বেশি প্রডিউসড হোক, আমরা ইম্পোর্ট কম করি, ঠিক আছে, এরকমও চাই আছে। তো এরকম ক্লাসিক্যাল এক্সাম্পল হলো যে মনে করেন যে মানে গাড়ি, ঠিক আছে, কার ম্যানুফ্যাকচার, কার যেটা হয় যে একটা গাড়ির দাম, প্রাইভেট কারের দাম মানে এটা কিন্তু খুব বেশি না আর কি। যদি উইদাউট ইম্পোর্ট ট্যাক্স যদি আমরা সেটা ক্যাভেল করতে পারতাম, হয়তো 4 লাখ 5 লাখ, মানে সর্বোচ্চ 10 লাখ। তো 4 লাখ 5 লাখ হলে দেখা যেত যে আমরা হয়তো আমাদের যে এখন বর্তমান ইনকাম, হ্যাঁ, সেই ইনকাম অনুযায়ী হয়তো আমরা সবাই সেই গাড়ি কিনতে পারতাম, এবং কি হয়তো দেখা যেত যে রাস্তায় শুধু প্রাইভেট গাড়ি চলতো, ঠিক আছে। হ্যাঁ, দেখা যেত যে ওই যে আপনার যে এখন যেটাকে বলে টেসলা, টেসলার বদলে দেখা যেত যে আপনার গাড়ি নিয়ে হলো যে গলিতে গলিতে মানুষ হলো যে অটোর বদলে হলো যে গাড়ি নিয়ে ঘুরতেছে, ঠিক আছে। তো তখন হলো যে এমনিতে আমাদের দেশে হলো যে মানে রাস্তা হলো যে নট দ্যাট ওয়াইড। তো তখন হলো যে আরো বেশি ট্রাফিক জ্যাম হইতো, ঠিক আছে, আরো বেশি কনজাস্টেড হয়ে যেত, ক্রাউডেড হয়ে যেত। তো তখন হলো যে পরিবেশের উপর একটা চাপ পড়তো। আর আমাদের তো আসলে যে মানে মানে ডে টু ডে ডে লাইফ সেটা আরো বেশি মানে আনবিয়ারেবল হয়ে যেত আর কি, ঠিক আছে। সো সরকার কি কি চাচ্ছে, সরকার চাচ্ছে যে না এখানে একটা কন্ট্রোল সিস্টেম করতে। সরকার হলো যে এই গাড়ির উপর ট্যাক্স দিয়ে দিচ্ছে, যখন ট্যাক্স দিয়ে দিচ্ছে তখন কি হচ্ছে, সো দ্যাট ইজ বিকামিং মোর এক্সপেন্সিভ। যখনই মোর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তখন হলো যে ওই কনজিউমারদের জন্য তাদের যে এক্সিস্টিং ইনকাম লেভেল আছে সেই ইনকাম লেভেল অনুযায়ী তারা দেখতেছে যে না এটা অ্যাভেল করা সম্ভব না, ঠিক আছে, গাড়ি আমরা কিনতে পারবো না, ঠিক আছে, এই 15 লাখ 20 লাখ টাকা দিয়ে বা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব না, ঠিক আছে। তো আমরা কি করবো, আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি বা অন্য মোড অফ ট্রান্সপোর্টেশন ইউজ করি, ঠিক আছে। এই যে এখানে হলো যে গভর্নমেন্ট হলো যে কি করতেছে, গভর্নমেন্ট একটা মেকানিজম করে ট্যাক্স মানে বাড়াই দিয়ে তারা হলো যে এই পুরোটা কনজাম্পশন কমা মানে কমিয়ে দিচ্ছে।
সিমিলারলি হলো যে আপনি যদি মানে ইয়ের কথা চিন্তা করেন যে সিগারেটের জিনিসপত্রের ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হলো যে এটা হলো যে ট্যাক্সের মাধ্যমে সিগারেট কনজাম্পশনটা মানে ডিসকারেজ করার চেষ্টা করে। আবার কিছু আছে যে তারা ইনকারেজ করার চেষ্টা করে হলো যে মানে আপনি দেখবেন যে আমাদের অনেক ধরনের ভর্তুকি আছে, ঠিক আছে, সারে ভর্তুকি দেওয়া হয়, তারপরে আহ, তারপরে আমাদেরকে যে ফুয়েলের ভর্তুকি দেওয়া হয়। যে সারে ভর্তুকি দিলে কি লাভ আসলে, ঠিক আছে, মানে সারে ভর্তুকি দিলে দেখা যায় যে ঠিক আছে, উদ্বুদ্ধ হয় আর কি। হ্যাঁ মানে কৃষকরা হলো যে মানে তখন হলো যে ওই জিনিসটা প্রডিউস করতে পারে হয়তো কম দামে, ঠিক আছে, হ্যাঁ, এবং তারা প্রফিটেবল হয়। তখন দেখা যায় যে মানে আহ, অথবা দেখা যায় যে বীজের উপরে তারা হলো যে সরকার হলো সাবসিডি দেয়, বীজের দাম যতখানি তার থেকে কম দামে হলো যে বীজ হলো যে কৃষকদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। তখন হয়তো ওই আহ, কৃষক ওই ধরনের ওই ফসলটা ফলায়, ঠিক আছে। সো এর ফলে কি হচ্ছে, ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা বেশি প্রডিউস হচ্ছে তখন, ঠিক আছে। তো এইভাবে গভর্নমেন্ট হলো যে কন্ট্রোল করে আর কি। আবার কি করে মনে করেন যে দেখা যায় যে অনেক ধরনের পাবলিক ইনস্টিটিউশন আছে, ঠিক আছে, এগুলোকে বলা হয় পাবলিক গুড। সো পাবলিক গুডের মাধ্যমে কি করে, পাবলিক গুড হলো যে পাবলিক ইউনিভার্সিটি বা মানে পাবলিক ইনস্টিটিউশন যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তো এইখানে কিন্তু মানে দেখবেন যে অনেক কম মানে কি বলা যায় মানে কম প্রাইসে, ঠিক আছে, আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের সার্ভিস অথবা প্রোডাক্ট অ্যাভেল করতে পারি, ঠিক আছে। এইখানেও কিন্তু গভর্নমেন্টের সাবসিডি দেয় আর কি। গভর্নমেন্ট কি করে যে তার ট্যাক্স থেকে যে ট্যাক্সটা নেয় সেই ট্যাক্স থেকে, হ্যাঁ, সে হলো যে ট্যাক্সের টাকাটা এখানে ইউজ করে, ঠিক আছে। হয়তো ওই প্রোডাক্ট বা সার্ভিসের দাম কিন্তু সেমই, আপনি যদি প্রাইভেটলি যদি সেটা যদি অ্যাভেল করতেন তখন যে খরচ পড়তো, এটা পাবলিক গুডস এর দামও একই, কিন্তু এই সেই একই টাকা ওই বেতন দিতে হচ্ছে, কর্মচারীদের দিতে হচ্ছে, সব ধরনের খরচপাতি একই, কিন্তু আপনার কাছ থেকে কম নিচ্ছে। এই যে বাড়তি টাকাটা হলো যে সরকার ট্যাক্সের যে টাকা ওইখান থেকে, এটা হলো যে ওই মনে করেন যে ওই পাবলিক ওইখানকার যে ডাক্তারদের বেতন, সে হলো ওই ট্যাক্সের টাকা থেকে সে এক্সট্রা টাকাটা দিচ্ছে, ঠিক আছে, বা আপনার টাকাটা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে মানে হলো যে ট্যাক্স তো আসলে হলো যে মানে আমাদের কাছ থেকে নেওয়া হয়, কিন্তু মানে বিষয়টা এরকম না যে ট্যাক্স হলো যে মানে ট্যাক্স কিন্তু যাদের ইনকাম বেশি তারা ট্যাক্স বেশি দেয়, যারা হলো যে কামাই বেশি করে, হ্যাঁ, তারা ট্যাক্সও বেশি দেয়। হ্যাঁ, ট্যাক্স হলো যে প্রগ্রেসিভ মানে ওয়েতে হলো যে প্রগ্রেসিভ মেথডে হলো যে ট্যাক্সটা হলো যে আপনারই করা হয়, ইম্পোজ করা হয়। যদি আপনার ইনকাম কম হয়, মানে একটা আপনার যদি ইনকাম যদি বছরে মানে থ্রেশহোল্ডটা মনে নেই আমার, 4 লাখ বা 5 লাখের যদি কম হয় তখন আপনার ট্যাক্স রেট একরকম হবে। যদি তার থেকে বেশি হয় তখন অন্য ধরনের ট্যাক্স ব্র্যাকেট আপনি পড়বেন। তার থেকে বেশি হলে আরো বেশি, 6 লাখ মানে এরকম বছরে যদি 12 লাখ বা 15 লাখের বেশি হয় তখন আপনার ট্যাক্স ব্র্যাকেট তো সব থেকে বেশি হয়, মানে 30% এরকম হয়তো ট্যাক্স দিতে হয়, ইনকাম ট্যাক্স। তো যারা ইনকাম বেশি তারা ট্যাক্সও বেশি দেয়। হ্যাঁ, সো ওইটাই আবার কি হবে, ওই জিনিসগুলা রিডিস্ট্রিবিউট হচ্ছে যে গভর্নমেন্ট কি করতেছে যে সমাজের যারা হলো যে মার্জিনালাইজ পিপল, তাদেরকে, তারা যাতে এই সুবিধাগুলো করতে পারে, অ্যাভেল করতে পারে, তখন তাদেরকে ওই ট্যাক্সের টাকাটা তারা কি করতেছে, ওইটা দিয়ে তারা সাবসিডি দিচ্ছে আর কি, ভর্তুকি দিচ্ছে, ভর্তুকি দিয়ে, হ্যাঁ, তখন হলো যে ওই জিনিসগুলা হলো চিপার হয়ে যাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি, তারপরে পাবলিক ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, তারপরে আরো অনেক যে জিনিসপত্রগুলো আছে, সেগুলো আমাদের জন্য তখন সস্তা হয়ে যায়। এই সস্তাটা না হলে কি হবে, সস্তাটা না হলে যদি এগুলো যদি আমরা হলো যে মার্কেটের উপর ছেড়ে দিই, মার্কেটের উপর ছেড়ে দেওয়া মানে হলো যে ডিমান্ড যা, মানুষের ইনকাম যা, সেই অনুযায়ী মানুষ ডিমান্ড করবে, এবং আহ, খরচ যা হবে, প্রোডাকশন কস্ট যা হবে সেই অনুযায়ী তার থেকে একটা প্রফিট একটু বেশি রেখে, একটু একটা প্রফিট মার্জিন রেখে আমরা হলো যে সেটা বিক্রি করব। যদি ওই ধরনের একটা মার্কেট সিস্টেমে চলে যাই, ওগুলোকে বলা হয় মার্কেট সিস্টেম, তখন দেখা যাবে যে এই সার্ভিস গুলা, এই গুডস গুলা শুধু যাদের কাছে টাকা আছে, যারা বড় লোক অলরেডি, তারাই অ্যাভেল করতে পারবে। হুম, যারা গরিব, যাদের কাছে টাকা নাই, দে ক্যান নট অ্যাভেল। তখন কি হবে, সমাজে ইনইকুয়ালিটি বেড়ে যাবে, এবং সমাজ যখন ইনইকুয়ালিটি বেড়ে যাবে তখন দা ওই সমাজটা হলো যে মোর কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে, এবং হলো যে অস্থিরতা কাজ করবে সমাজে।
এবং সমাজে যখন অস্থিরতা কাজ করবে তখন হলো যে আসলে মানে ওই সমাজটাকে কন্ট্রোল করা বা গুড গভর্নেন্স করা এটা খুবই টাফ হয়ে যায় তখন। তো সমাজে যখন ইকুয়ালিটি থাকে তখন হলো যে সমাজটা হলো যে অনেক ভালো, মানে দ্যাট ফাংশন ওয়েল, ঠিক আছে, সবভাবেই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হলো যে ইকোনমিক্যালিও যখন একটা মানে সোসাইটিতে হলো যে সবাই হলো যে মানে একটা স্কিলড লেবার, যখন মানে সবাই স্কিলড হবে, সবার বডি প্রোডাক্টিভ বডি থাকবে, প্রোডাক্টিভ বডি থাকবে, তখন হলো যে আপনি বেশি আর্ন করতে পারবেন, হ্যাঁ, প্রোডাক্টিভিটি আপনার বেশি হবে, বেশি প্রডিউস করতে পারবেন, আপনি বেশি সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি সবাই যদি স্কিলড লেবার হয়, লো স্কিলড লেবার থেকে যদি স্কিল লেবার হয়, তখন প্রোডাকশনটা বেশি হবে। আমরা হলো যে কি করতে পারবো, আর উন্নত প্রোডাক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে, হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারবো। এখন তো আমরা অনেক বেশি হলো যে কি তৈরি করি, একদমই লো লো স্কিল লেবার আমাদের, এবং লো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি একদম, মানে এটা কি, মানে এখানে তো আসলে ব্রেনের কোনো কাজই নাই, হ্যাঁ, ওইভাবে আর কি। যে আমাদের কি কাজ করি আমাদের ম্যাক্সিমাম এক্সপোর্ট হলো যে আপনার রেডিমেড গার্মেন্টস। তো রেডিমেড গার্মেন্টস তো একদমই লো স্কিল। তো আমরা যদি মার্জিনালাইজ পিপল গুলোকে যদি গভর্নমেন্ট যদি সুবিধা দিয়ে যদি তারা আগায় নিয়ে আসতে পারে, ঠিক আছে, যে এদেরকে আমরা শিক্ষিত করতে হবে, বা এদের যারা হলো যে মেধাবী, যারা পরিশ্রম করতে চায়, তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে হবে, বা এদের হেলথ কেয়ার দিতে হবে, যাতে হলো যে এই জেনারেশনটা কষ্ট করলো, পরের জেনারেশন যেন উঠে আসতে পারে, এবং তারা যাতে একজন উঠে আসলে কি হবে, ওই সোসাইটি পুরোটার জন্যই তারা কি করতে পারে, কাজ করতে পারে, ঠিক আছে। তো এই যে মার্জিনালাইজ পিপল, আমরা অনেক সময় দেখা যায় ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য কোটার ব্যবস্থা করি, ঠিক আছে, এটার উদ্দেশ্য হলো এরকম আর কি, ঠিক আছে, যাতে তারা তাদেরও ওই আনপ্রিভিলাইজড সেকশনটা সমাজের, যাতে ওই প্রিভিলাইজ গুলো নিতে পারে। এগুলোর দায়িত্ব হলো সমাজের, যে আসলে তার মানে হলো যে একটা সোসাইটিতে গুডস এবং সার্ভিস, মানে কোন ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে সেটা নির্ভর করে দুইটা আর কি, দুইটা ফ্যাক্টরের উপর। একটা হলো মার্কেট, মার্কেট মানে হলো যে ইন্ডিভিজুয়াল কি চাচ্ছে, হ্যাঁ, এবং হলো যে আপনার ওই ওটার প্রোডাকশন কস্ট কিরকম, ঠিক আছে, ওটা মানে মানুষের ইনকাম কিরকম, মানুষ কি চাচ্ছে, এবং সাপ্লায়ারদের প্রোডাকশন কস্ট কি, সাপ্লায়াররা কি ওইটা প্রডিউস করে কি তারা মানে এনাফ প্রফিট করতে পারবে কিনা, এদের উপর এটা ডিপেন্ড করবে। আর এটা ডিপেন্ড করবে হলো যে সবকিছু, যেহেতু আমরা চাই হলো যে সব মানে কিছু গুডস এবং সার্ভিস সেটা প্রডিউস নাই হোক, মানে একদমই না হোক এটা চাই। আবার কিছু গুডস এবং সার্ভিস সরকার চায় যে সেটা কম প্রডিউসড হোক, কন্ট্রোল রেটে হোক, বা কিছু চাই কিছু গুডস এবং সার্ভিস বেশি প্রডিউসড হোক। তখন হলো গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট হলো যে তার এই যে কন্ট্রোল সিস্টেমটা সে ইউজ করবে, হয়তো ট্যাক্স এই করবে, ট্যাক্সের মাধ্যমে সে হলো যে সেই গুডস এবং সার্ভিসের প্রোডাকশন কমানোর চেষ্টা করবে, অথবা সাবসিডির মাধ্যমে সেটা বাড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে। সো এইভাবে হলো যে এটা হলো যে মোটামুটি একটা ওভারঅল ধারণা হলো যে কিভাবে একটা ইকোনমিতে গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে, বা কে ডিসিশন নেয় আসলে কি ধরনের গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে। সো এই ধরনের মানে এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী মানে কয়েক ধরনের ইকোনমি দেখা যায়। এটাকে বলা হয় ফ্রি ইকোনমি। সো আমরা সবাই হয়তো শুনে শুনছি আর কি, যে ফ্রি ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি। সো ফ্রি ইকোনমিতে যেটা হয় যে অ্যান ইকোনমি ওয়্যার ইকোনমিক ডিসিশনস আর মেড বাই ইন্ডিভিজুয়াল এন্ড বিজনেসেস, যেটাকে আমি বলতে পারি যে মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বা ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস শুধু ডিসিশন নাই, আর মিনিমাল গভর্নমেন্ট ইন্টারফারেন্স, একদম মিনিমাল গভর্নমেন্ট ইন্টারফারেন্স, সেটা হলো ফ্রি ইকোনমি, ঠিক আছে। গুডস আর প্রডিউসড বেসড অন কনজিউমার ডিমান্ড এন্ড প্রাইস আর সেট বাই সাপ্লাই এন্ড ডিমান্ড। প্রাইস কিভাবে নির্ধারিত হয়, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে, ঠিক আছে। আরেক ধরনের ইকোনমি আছে, সেটা বলা হয় প্ল্যান্ড ইকোনমি, যেখানে হলো যে ওই where the government controls all the major economic decisions, what to produce, how to produce, for whom to produce. The government often owns the land, factories and businesses. মানে এটা একদমই প্ল্যান, গভর্নমেন্ট সবকিছু ওন করে, সবকিছু গভর্নমেন্ট ইনস্টিটিউশন, হ্যাঁ, ওইখানে কি হবে, কতখানি তৈরি হবে, মানে কি কি পরিমাণ ধান উৎপাদন করতে হবে, ওই দেশে কি প্রাইভেট কার চলবে, নাকি ওইখানে রিক্সা চলবে, না সাইকেল চলবে, হ্যাঁ, কতগুলো গভর্নমেন্ট হসপিটাল হবে, কি হবে না হবে, কতগুলো প্রাইমারি স্কুল হবে, এগুলো সবকিছু গভর্নমেন্ট নির্ধারণ করে। মানুষের ডিমান্ডের উপর কোনো কিছু নাই।
ঠিক আছে, মানুষের ডিমান্ডটা গভর্নমেন্ট নির্ধারণ করে যে আসলে মানুষের কি দরকার, মানুষের কি করলে ভালো হবে, সবই গভর্নমেন্ট করে। হ্যাঁ, এই ধরনের ইকোনমি আছে হলো যে একটাই পৃথিবীতে এখন আছে, সেটা হলো যে নর্থ কোরিয়া। তো এই ধরনের ইকোনমি একটা মেজর প্রবলেম হইলো যে এখানে হলো এটা হলো ইনএফিশিয়েন্ট ইকোনমি আর কি। ইনএফিশিয়েন্ট ইকোনমি কেন, মানে এইখানে হলো যে মানে এই কনজিউমার ডিমান্ড অনুযায়ী যেহেতু প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি হচ্ছে না, তখন দেখা যায় যে আমরা কি করি, অনেক সময় হলো যে ওভার প্রোডাকশন করে ফেলি, অনেক সময় আন্ডার প্রোডাকশন করে ফেলি। ঠিক আছে, এবং হলো যে যে ফ্রি ইকোনমিতে যেটা হয় যে কনজিউমার যেটা ভালো মনে করতেছে, কনজিউমার মনে করতেছে এটা ভালো, ঠিক আছে, তার জন্য এটা সে চাচ্ছে। হ্যাঁ, এবং গভর্নমেন্টও দেখতেছে ওই ওই প্রোডাক্টটাই যদি সে মানে ই করে, মানে সেটা যদি কনজিউম করে বা সার্ভিসটা কনজিউম করে, তখন কোনো সমস্যা নাই। ঠিক আছে, তখন কি হয়, তখন হলো যে এই যারা সাপ্লায়ার আছে তারা হলো যে তারা নিজেদের মধ্যে কম্পিট করে যে কে অনেক মানে কে হলো যে সব থেকে কম দামে ওই প্রোডাক্ট এবং সার্ভিসটা দিতে পারবে। ঠিক আছে, এবং জনগণ নিজের জন্য যেটা ভালো মনে করতেছে, যে যেটা ডিমান্ড করতেছে, হ্যাঁ, সেইটাই তারা মানে সেটা অবশ্যই ডিমান্ড করতে হবে, সেটার জন্য তারা খরচ করবে। এবং তখন সাপ্লায়াররা কি করবে, সাপ্লায়াররা বা যা প্রডিউসাররা তারা ওই তাদের যে রিসোর্স আছে তারা ওই কাজের জন্যই, ওই প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার জন্যই তারা সেটা ব্যবহার করবে। ঠিক আছে, যেমন মনে করেন যে এখন হলো যে এখন তো ডিভিডি আর ভিসিআর চলে না। ঠিক আছে, এখন যদি আপনার গভর্নমেন্ট চাপায় দেয় যে ডিভিডি এবং ভিসিআর আপনার তৈরি করা হয়েছে, আপনার এটাই দেখতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখন আর ওইখানে নাই, আমরা এখন চাচ্ছি হলো স্মার্টফোন অথবা আরো কিছু। ঠিক আছে, সো আমরা যখন স্মার্টফোন চাচ্ছি তখন আমাদের প্রডিউসার আসলে কি তৈরি করবে, প্রডিউসাররা বা আমাদের সাপ্লায়াররা অবশ্যই হলো যে স্মার্টফোন তৈরি করবে এখন। ঠিক আছে, তো তাদের রিসোর্স, তাদের শ্রম তারা স্মার্টফোন তৈরি করতে ব্যবহার করবে। ঠিক আছে, তখন রিসোর্সটা কি হবে, এই যে রিসোর্সটা হলো যে সব থেকে প্রোডাক্টিভ যেই প্রোডাক্টিভ যে ই আছে, মানে কি বলা যায়, সব থেকে প্রোডাক্টিভ যে সেক্টর আছে, যেই যেটা হলো যে লাভ হবে। ঠিক আছে, এবং যেটা কনজিউমার চাচ্ছে, কনজিউমার যেহেতু ওটা চাচ্ছে এবং কনজিউমার মনে করতেছে এটা তারা ব্যবহার করলে তারা এখন মানে তাদেরও কাজে লাগবে, তারা উন্নতি করতে পারবে। ঠিক আছে, তখন হলো যে ইনোভেশন গুলো তো হয়, এবং হলো যে সেটা মোর ইফিশিয়েন্ট। আরেকটা বিষয় হলো যে প্ল্যান্ড ইকোনমিতে যেহেতু হলো যে মানে প্ল্যান্ড ইকোনমি এরকম যে সবাই কাজ করবে, সবাই কাজ করে, মানে সবই যেহেতু গভর্নমেন্ট ওন করে, সবাই হলো যে এমপ্লয়ি হিসেবে কাজ করবে, এবং সবার যে কাজের যে ফল, মানে যেই ধরনের গুডস এবং সার্ভিস আমরা প্রডিউস করব, যে ইনকাম আপনারা করবেন, তারপরে সেগুলো আবার সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তো যেটা হয় যে ওইখানে কম্পিটিশন থাকে না, একজন কাজ করে, মানে একজন হয়তো অনেক বেশি প্রোডাক্টিভ, আরেকজন একদমই লেজি। ঠিক আছে, তো লেজি মানুষটাও হলো যে আপনার কাজ না করেও ওই সেম সুবিধা ভোগ করতেছে, তখন দেখা যাবে যে মানুষের মধ্যে একটা চলে আসে, যে একটা লেথার্জি চলে আসে, যে না আমি কাজ কেন করব। হ্যাঁ, আমি কাজ করেও যেহেতু আমি আমার কাজের ইটা পাচ্ছি না, রিওয়ার্ডটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কাজ করব না। কিন্তু যেহেতু ফ্রি ইকোনমিতে হলো যে আপনি যত কাজ করবেন, যত ভালো প্রোডাক্ট সার্ভিস দিতে পারবেন, তত সেইটার রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, আপনি যদি অনেক ভালো আইডিয়া নিয়ে আসেন, হ্যাঁ, যে অনেক ভালো আইডিয়া, অনেক ভালো প্রোডাক্ট, মানুষ সেটা কিনবে, মানুষ সেটা কিনবে এবং আপনি প্রফিট করতে পারবেন। আপনি প্রফিট করতে পারবেন, সেই প্রফিটটা পুরোটাই আপনার, এটা কিন্তু সরকার নিবে না। ঠিক আছে, তো এইটাতে কি হবে, যে আরেকজন আবার আপনার সাথে কম্পিট করবে, যে না আমি ওর থেকে আরো ভালো প্রোডাক্ট সার্ভিস দিব। ঠিক আছে, সার্ভিস দিলে কি হবে, আমি প্রফিট করতে পারবো, এই যে প্রফিট মোটিভ, এটা কি করে, এই প্রফিট মোটিভের কারণে কম্পিটিশন ড্রাইভ করে এবং একটা ইনোভেশন হয় আর কি। ঠিক আছে, এবং আমরা অ্যাজ এ কনজিউমার, অ্যাজ এ সোসাইটি, আমরা আরো ভালো প্রোডাক্ট এবং সার্ভিস হলো যে আরো কম দামে আমরা হলো অ্যাভেল করতে পারি। ঠিক আছে, এবং হলো যে তখন কি হয় যে যেহেতু কনজিউমার ডিমান্ড করতেছে, কনজিউমার তার নিজের ভালো বুঝতেছে, হ্যাঁ, যে কনজিউমার তো আসলে জানে যে আসলে আমার ভালো কিছুতে হবে, আমি কি করলে আমার ভালো হবে। তখন হলো যে কনজিউমার অনুযায়ী, কনজিউমারের ডিমান্ড যদি আপনি পূরণ না করেন, তাহলে তো আর আপনি প্রফিট করতে পারবেন না, আপনার ওইটাই প্রডিউস করতে হবে। তখন হলো যে সব থেকে কনজিউমার যা যাচ্ছে সেইখানেই আসলে রিসোর্স গুলো অ্যালোকেট হচ্ছে।
ঠিক আছে, সেই প্রোডাক্ট এবং গুডস এবং সার্ভিস তৈরি হচ্ছে। তো আমরা আমরা যে ইকোনমিতে থাকি, আমাদের ইকোনমিকে বলা হয় হলো যে মিক্সড ইকোনমি। মানে মিক্সড ইকোনমি হলো যে মোস্ট কান্ট্রিজ আর দ্য মিক্সড ইকোনমি, হোয়ার কি মার্কেট মানে পিপল এবং বিজনেস ম্যাক্সিমাম ডিসিশন নেয়, বাট গভর্নমেন্ট স্টিল প্লেজ এ বিগ রোল ইন রেগুলেটিং প্রাইস এন্ড ইন্ডাস্ট্রিজ, প্রোভাইডিং পাবলিক গুডস লাইক এডুকেশন এন্ড হেলথ কেয়ার, এন্ড অলসো এনশোরিং মিনিমাম ওয়েজেস, ওয়েলফেয়ার। ঠিক আছে, তো এগুলো হলো গভর্নমেন্ট হলো যে এনশিওর করে। ঠিক আছে, তো টাইপস অফ ইকোনমি, পিওর ফ্রি মার্কেট হলো যে মানে এটা আসলে নাই, পিওর ফ্রি মার্কেট বলে আসলে কিছু নাই, পিওর ফ্রি মার্কেট কোথাও নাই, কারণ গভর্নমেন্টের to some extent government has some control in every economy in every country. Pure planned economy very few, নর্থ কোরিয়া, আগে হলো সোভিয়েত ইউনিয়ন ছিল, তো এখন সোভিয়েত ইউনিয়ন বলতে কিছু নাই। মিক্সড ইকোনমি হলো যে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ আর দ্য মিক্সড ইকোনমি। সো ইউএসএ ইজ এ মিক্সড ইকোনমি, মোস্টলি ফ্রি বাট মিক্সড ইকোনমি। ইন্ডিয়া ইজ মানে ইউএসএ হলো যে ইউএসএ হলো যে মানে মার্কেট ড্রাইভেন হলো বেশি, গভর্নমেন্ট রেগুলেশন হলো খুবই, গভর্নমেন্ট রেগুলেশন খুবই কম। হ্যাঁ, মার্কেটের মানে কনজিউমার ডিমান্ড এবং কনজিউমারের উপর বেশিরভাগ জিনিসপত্র ডিপেন্ড করে। ঠিক আছে, কনজিউমার হ্যাজ দ্যাট লিবার্টি ইউ ক্যান সে। হ্যাঁ, তো এখানে এটা বলে ভোগবাদী সমাজ আর কি। আপনি এখানে কনজিউম এনিথিং, এনি কন্টেন্ট, এনিথিং, এনি প্রোডাক্ট। ইন্ডিয়া মিক্সড ইকোনমি, ইন্ডিয়া বাংলাদেশ কাইন্ড অফ সেম কাইন্ড অফ মিক্সড ইকোনমি। ঠিক আছে, আর চায়না হলো যে মনে করেন যে চায়নার ক্ষেত্রে হলো চায়না হলো যে স্টেটের মানে গভর্নমেন্টের রেগুলেশন বা স্টেটের হলো যে কন্ট্রোলটা অনেক বেশি। ঠিক আছে, মার্কেট রিফর্মস বাট ম্যানি লার্জ ফার্ম স্টিল স্টেট ওন্ড। ঠিক আছে, আর ইন্ডিয়াতে কি হবে, ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে প্রাইভেট বিজনেস এবং প্লাস হলো যে মানে গভর্নমেন্ট ওনারশিপ ইন সাম সেক্টরস, মানে হলো যে মার্কেট মানে জনগণ এবং হলো যে গভর্নমেন্ট দুইজনই ডিসিশন নেয় আর কি। ঠিক আছে, সো ফার আপনাদের কোনো মানে কোশ্চেন আছে কারো? ওকে ফাইন। সো এরপরের কনসেপ্ট হলো যে মার্কেট। আমরা হলো যে মার্কেট মানে কি আসলে? সো মার্কেট হলো যে market is an arrangement that brings buyers and sellers together. A market might be a physical place or group of buyers sellers spread around the world who never meet. So market হলো যে একটা arrangement অথবা market a mechanism। ঠিক আছে, it not necessarily it need to be a physical place, it can be a virtual place also. So any place, any arrangement, any mechanism, সেটা যদি আপনার বায়ার এবং সেলারকে মিট করায় কোনোভাবে, ঠিক আছে, এনি প্ল্যাটফর্ম, সেটাই মার্কেট। ঠিক আছে, সেটাই বাজার, যেখানে যে কোনো মেকানিজমের মাধ্যমে যদি পণ্য ক্রয় বিক্রয় করা যায়, ঠিক আছে, কোনো একটা জিনিস যদি কেনা বেচা হইতে পারে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাই মার্কেট। ঠিক আছে, যদি সেটা ফোনে ফোনে হয়, ফোনে ফোনে হইলেও সেটা একটা মার্কেট। ঠিক আছে, যেটা ফোনের মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছে, অথবা একটা মনে করেন ভার্চুয়াল প্লেস, একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, সেই ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতা আছে। হ্যাঁ, এবং ওইখানে হলো যে বিক্রি হচ্ছে, সো কেনা বেচা করা যাচ্ছে, সেটা একটা মার্কেট। আর ফিজিক্যাল মার্কেট গুলো তো আমরা জানি। ঠিক আছে, ফিজিক্যাল মার্কেট কোনগুলো? ফিজিক্যাল মার্কেট হলো যে সো মানে এই যে এটা একটা ফিজিক্যাল মার্কেট। ঠিক আছে, সো এখানে হলো যে আমরা জানি যে এখানে গেলে কাঁচা সবজি পাওয়া যাবে, সো আমরা এখানে যাচ্ছি, যে হলো যে যারা আবার বিক্রি করতে যাচ্ছে তারা আসতেছে, তো আমরা জানি যে এখানে কেনা বেচা হচ্ছে। ঠিক আছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট, এটা একটা মার্কেট। সো এটা একটা মার্কেট, এটা একটা মানে একটা ওয়েবসাইট, একটা অনলাইন ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম। সো এখানেও কেনা বেচা হচ্ছে, যারা বিক্রি করতে যাচ্ছে তারা বিক্রি করতেছে, যারা কিনতে যাচ্ছে কিনতেছে। সো এটা একটা মার্কেট। অ্যামাজন, ঠিক আছে, দারাজ আর অ্যামাজন সেম জিনিস। ঠিক আছে, সো এটা একটা মার্কেট, আপনারা সবাই জানেন এটা একটা মার্কেট, তাই না? ঢাকা স্টক এক্সচেঞ্জ, সো এখানে কি বিক্রি হয়? এখানে বিক্রি হয় হলো যে শেয়ার বিক্রি হয়। সো শেয়ার বিক্রি হয় কিভাবে? যে অলরেডি মানে কোন কোম্পানিতে যদি আপনার মালিকানা থাকে, আপনার ইনভেস্টমেন্ট থাকে, তো আপনি চাচ্ছেন যে আপনার ইনভেস্টমেন্টটা আপনি কি করতে যাচ্ছেন? সেল করতে যাচ্ছেন। ঠিক আছে, সো মানে এই মার্কেটে কেনা বেচা করতে হলে অবশ্যই ইউ নিড টু বি লিস্টেড ইন দিস মার্কেট। ঠিক আছে,
সো আপনার কি করবে, নিড টু ফাইল এ রেজিস্ট্রেশন উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ না, মানে ইউ নিড টু ফাইল এ রেজিস্ট্রেশন উইথ বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, যে আপনি হলো যে এই স্টক এক্সচেঞ্জে লিস্টেড হইতে চান, আপনার শেয়ার বিক্রি করতে চান, যাতে আপনার ইনভেস্টর এখানে বিক্রি করতে পারে শেয়ার। তো তারা সবকিছু যাচাই বাছাই করে দেখে যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে, যে এই কোম্পানিটা ইজ এ গুড কোম্পানি, এটা হলো যে কোনো স্ক্যাম করবে না, ঠিক আছে, তখন হলো যে তারা হলো যে সবকিছু দেখে তারা হলো যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখবে, যে ওভার দ্য ইয়ার্স হোয়াট ইজ ইউর প্রফিট এন্ড লসেস, হোয়াট ইজ ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, হাউ ইউ আর ডুইং দ্য বিজনেস, what is your corporate social responsibility. Seeing all those things, if they feel like that you're qualified, is a very sound business, তখন হলো they will give you that permission. So after that you can be listed in the stock exchange. সো আপনি যখন স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যাবেন, তো সবাই তো আমরা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হইতে পারবো না। মনে করেন যে ওই যে আমাদের ডেফোডিলের ট্রিপল ডিপার্টমেন্টের সামনে যে হোটেলটা আছে, তারা তো এসে হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এসে তো তারা তাদের শেয়ার বিক্রি করতে পারবে না, হ্যাঁ, তাদের মালিকানা বিক্রি করতে পারবে না, সম্ভব না, ঠিক আছে। তো এই মার্কেটে এক্সেস সমান নাই, তাদের আলাদা মার্কেট আছে, হয়তো তাদের মার্কেটটা মানে অর্গানাইজড না, ডিসঅর্গানাইজড, ঠিক আছে। তো যদি ওই যে ডেফোডিল হোটেলটা মালিকানা যদি তাদের বিক্রি করতে চায়, তাদের অনেক কষ্ট করতে হবে, কারণ তাদের ওই ধরনের অ্যাক্টিভ কোনো মার্কেট নাই, তাদের খুঁজতে হবে কাস্টমার, বায়ার খুঁজতে হবে। কিন্তু এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি আপনি আপনার যদি অলরেডি যে কোম্পানিগুলো লিস্টেড সেগুলোর যদি আপনি মালিক হন, আপনার কিন্তু বায়ার খুঁজতে হবে না, ঠিক আছে, কারণ এখানে প্রচুর বায়ার ঘোরাঘুরি করতেছে কেনার জন্য, ঠিক আছে। তারা চাচ্ছে যে আমি হলো যে ওই কোম্পানির যারা কিনতে যাচ্ছে আর যারা বিক্রি করতে যাচ্ছে সবাই এখানে আছে। তো আপনি যদি চান যে আপনি কোনো একটা কোম্পানির মালিক, আপনি মালিক আর কি, আপনি ইনভেস্ট করছেন, আপনার স্টক কেনা আছে, স্টক মানে হলো ওই কোম্পানির শেয়ার কেনা আর কি, একটা পোর্শন আপনি কিনে রাখছেন আর কি। সো আপনি এই পোর্শনটা বিক্রি করে দিতে চান, বা অথবা ওই পোর্শনের পার্ট অফ দ্য পোর্শন আপনি বিক্রি করে দিতে চান, সো দেন ইউ ক্যান সেল দ্যাট, ঠিক আছে। আবার যদি ওই যে লোকটা কিনলো সেই লোকটা যদি আবার বিক্রি করে দিতে চায়, সে বিক্রি করতে পারে, আপনি যদি আবার কিনতে চান স্টক, আবার কিনতে পারবেন। সো দিস ইজ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর এটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। সোফার কোনো কোশ্চেন আছে আপনাদের কারো? আচ্ছা, আমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিবেন, ঠিক আছে, যে আপনারা এখন মনে হয় খুব সম্ভবত 60 জনের মতো আছেন। সো আমাকে অ্যাটেন্ডেন্স এখন দিতে হবে। আরমান আর সাকিব কে আছেন? আচ্ছা, হ্যাঁ। সো তারপর হলো কম্পিটিটিভ মার্কেট। কম্পিটিটিভ মার্কেট হলো যে অনেক ধরনের মার্কেট আছে। সো মেইনলি আমরা কথা বলবো কম্পিটিটিভ মার্কেট নিয়ে, বিকজ হলো যে আমাদের মানে মোস্ট অফ দ্য বিজনেস হলো যে আমরা হলো রান করি কম্পিটিটিভ মার্কেটে আর কি। কম্পিটিটিভ মার্কেট মানে কি, মানে ওই প্ল্যান্ড ইকোনমি না, আমরা যেহেতু মিক্সড ইকোনমিতে অপারেট করি, এবং মিক্সড ইকোনমির মোস্ট অফ দ্য বিজনেসেস আর মানে কম্পিটিটিভ, ঠিক আছে। আমরা কম্পিটিটিভ নিয়ে চিন্তা করব। আমরা জিনিসপত্র আছে, তিনটা ধরনের মার্কেট আছে। কম্পিটিটিভ মার্কেট বলা হয়, মনোপলি মার্কেট বলা হয়, অলিগোপলি বলা হয়, ঠিক আছে। পারফেক্ট, এটা হলো পারফেক্ট কম্পিটিশন আর কি। এটা আরেকটা আছে হলো যে এই আর কি। মনোপলি মানে তো আপনারা মনে হয় জানেন, মনোপলি মানে কি? কেউ জানেন মনোপলি মার্কেট মানে কি? মনোপলি শব্দের অর্থ জানেন? সো মনোপলি মার্কেট মানে হলো যে যেই মার্কেটে হলো যে খালি একজনই সেলার আছে, ঠিক আছে, একজনকে আমরা পারমিট করে দিছি, শুধু একজনই হলো যে ওই প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করতে পারবে, আর কেউ বিক্রি করতে পারবে না। এই ধরনের কি কোনো ইয়ে আছে যে প্রোডাক্ট আছে যেখানে শুধু একজনই হলো যে বিক্রি করতে পারে সবকিছু, একজনই গুডস এবং সার্ভিস প্রডিউস করতে পারবে? এটা এটা আমাদের এখানে আছে, আমাদের দেশেও আছে যে মনোপলি, ঠিক আছে, শুধু একটা কেউ খালি একটা কোম্পানি সেটা হলো যে প্রডিউস করে। আচ্ছা, আমাদের ইলেকট্রিসিটি কে প্রডিউস করে?
আমাদের দেশে? এটা কি মানে কম্পিটিটিভ মার্কেট নাকি এটা কি মনোপলি? কম্পিটিটিভ মানে হলো যে প্রচুর বায়ার এবং সেলার থাকবে, ঠিক আছে, প্রচুর সেলার থাকবে। এখানে আপনি যদি সেল করতে চান আপনিও সেল করতে পারবেন। হ্যাঁ, যে কেউ সেল করতে পারবে এসে যে মার্কেটে, কোনো মানে বাধা নিষেধ নাই যে কে এই প্রোডাক্ট এবং সার্ভিসটা সেল করতে পারবে। হ্যাঁ, আমাদের যে পেঁয়াজের বাজার, মাছের বাজার, এগুলো কি সবই কম্পিটিটিভ না? আমরা যদি চাই কালকে যে মাছ বিক্রি করা শুরু করতে পারবো, তাই না? অথবা আমরা এই যে যতগুলা দেখলাম যে এই যে যতগুলো মার্কেট দেখলাম যে আমরা কাপড়ের দোকান যদি দিতে চাই, অথবা আমরা মনে করেন যে ইলেকট্রিসিটি তো বিক্রি করতে পারবো না, এটা তো আমাদের সম্ভব না। আমরা যদি চাই তাহলে আমরা যে ল্যাপটপ বিক্রি করতে পারবো, তারপরে আহ, কি বিক্রি করতে পারবো আর, বাইক টাইক সবই বিক্রি করতে পারবো, মানে ম্যাক্সিমাম জিনিসপত্র দেবো কম্পিটিটিভ। একটা মিষ্টি দোকান দিতে পারবো যদি আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে, এবং আহ, আমরা যদি চাই আর কি। সো এগুলো সবই কম্পিটিটিভ মার্কেট। সো এখানে প্রচুর সেলারের কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে, যে কেউ এসে সেল করতে পারবে, যে কেউ এসে কিনতে পারবে, ঠিক আছে। এখন কথা হলো যে মানে এখন আমরা কম্পিটিটিভ মার্কেট নিয়ে চিন্তা করব, কম্পিটিটিভ মার্কেটে আসলে কিভাবে হলো যে প্রাইস নির্ধারিত হয়, আর কোন ধরনের প্রোডাক্ট কি পরিমাণে তৈরি হবে, বা সেটা কিভাবে নির্ধারিত হয় যে মানে কি পরিমাণ ধান উৎপাদন হবে ওভারঅল দেশে, সেটা কিভাবে নির্ধারিত হয়, বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্ট কি পরিমাণে তৈরি হবে সেটা কিভাবে নির্ধারিত হয়, বা কি প্রাইসে বিক্রি হবে, প্রাইসটা কিভাবে নির্ধারিত হয়, সেটার সেটা আমরা দেখব। হ্যাঁ, মেইনলি কম্পিটিটিভ মার্কেটে, যে কম্পিটিটিভ মার্কেটে কিভাবে সেলার এবং বায়ারের ইন্টারেকশনের মাধ্যমে প্রাইস নির্ধারিত হয়, এবং কোয়ান্টিটি কি পরিমাণে তারা নিয়ে আসবে, বা কি পরিমাণে কোয়ান্টিটি মানুষ কনজিউম করবে ওই প্রোডাক্ট, সেটা কিভাবে নির্ধারিত হয় ইন আওয়ার সোসাইটি অর ইন এনি সোসাইটি। তো এটার জন্য আমাদের প্রথম বুঝতে হবে যে কনজিউমার সাইড থেকে কনজিউমার যেহেতু ডিমান্ড করে, আর প্রডিউসারের সাইড থেকে বা সেলারের সাইড থেকে সেলার যেহেতু সাপ্লাই করে, তো বুঝতে হবে প্রথমে যে আসলে হোয়াট ইজ ডিমান্ড, ঠিক আছে। ডিমান্ড মানে হলো, ডিমান্ড মানে কি, মানে ডিমান্ড মানে চাওয়া, তাই না? ডিমান্ডের মধ্যে এখানে বলছে কোয়ান্টিটি ডিমান্ডেড। কোয়ান্টিটি ডিমান্ডেড মানে হলো যে কত কোয়ান্টিটি আমরা ডিমান্ড করি, ঠিক আছে। তো কোয়ান্টিটি ডিমান্ডেড মানে কি? কোয়ান্টিটি ডিমান্ড হলো যে ইজ দ্য অ্যামাউন্ট অফ গুডস এবং সার্ভিসেস দ্যাট পিপল আর উইলিং এন্ড এবল টু বাই ডিউরিং এ স্পেসিফাইড পিরিয়ড এট এ স্পেসিফাইড প্রাইস। কোয়ান্টিটি ডিমান্ড মানে হলো যে একটা নির্দিষ্ট সময়ে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে, সেটা একটা দিন হইতে পারে, একটা মাস হইতে পারে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে একটা স্পেসিফাইড প্রাইসে, একটা প্রাইস পয়েন্টে আমরা কি পরিমাণ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের কতখানি ইউনিট ডিমান্ড করি, সেটা হলো কোয়ান্টিটি ডিমান্ডেড। বুঝতে পারছেন কি বলছি? এই যে দেখেন এখানে হলো যে মানে এই যে প্রাইস বলা আছে, বিভিন্ন প্রাইস, আর হলো বিভিন্ন কোয়ান্টিটি বলা আছে। এটা হলো কোয়ান্টিটি ডিমান্ডেড, ঠিক আছে। যদি প্রাইস যদি হয় 50 পয়সা, তাহলে আমরা ডিমান্ড করি 3। আর যদি প্রাইস যদি হয় $2, $2, তখন আমরা ডিমান্ড করি 0। বুঝতে পারছেন? এটা একটা নির্দিষ্ট সময়ের কথা বলতেছে। এটা কিন্তু 100 বছর পরের কথা না, 100 বছর আগের কথা না। এটা মনে করেন যে মানে আজকে থেকে 1 মাসের মনে করেন হইতে পারে, যে 1 মাসের সিনারিও এটা, ঠিক আছে। কারণ 100 বছর পরে কি হবে সেটা আমরা জানি না, 100 বছর পরে মানুষের ইনকাম কি হবে আমরা জানি না। এটা হলো আজকের কনটেক্সটে হলো যে যদি এটার দাম 50 পয়সা হয়, তাহলে আপনি কোয়ান্টিটি হলো 3টা বোতল হলো যে আপনি চাচ্ছেন। কেন আপনি কি হিসেবে চাচ্ছেন? কারণ আমরা কেন হলো যে মানে কোনো একটা জিনিস আমরা যে অ্যাভেল করতে পারবো কি পারবো না, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে, তাই না? আমাদের ইনকাম অনুযায়ী হলো আমাদের পার্চেজিং পাওয়ার তৈরি হয়। আপনার ইনকাম যত বেশি, আপনার পার্চেজিং পাওয়ার তত বেশি, ঠিক আছে। এবং আমাদের ইনকাম যে থাকে, ইনকাম গুলো কিন্তু আমরা কি করি, আমাদের ইনকাম গুলো আমরা বিভিন্নভাবে অ্যালোকেট করি, যে এত টাকা হলো যে আমাদের খাবারের পিছনে খরচ করব,
এত টাকা ট্রান্সপোর্টেশন, এত টাকা আমাদের লাক্সারির পিছনে খরচ করব, হ্যাঁ, এত টাকা অন্য অন্য জায়গায় খরচ করব। যার যত বেশি ইনকাম, তার হলো যে তার ডিস্ট্রিবিউশন অফ, তার ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হবে, তাই না? তার ডিস্ট্রিবিউশনটা দেখতে ডিফারেন্ট হবে। হ্যাঁ, যে হলো ইনকাম অনেক কম, সে হয়তো অনেক বেশি হলো যে বেসিক নিড যেগুলো আছে সেগুলো হলো যে পূরণ করার জন্য তার ইনকামটাকে অ্যালোকেট করে, ঠিক আছে, বেসিক নিড গুলা। সে কিন্তু ওই লাক্সারি আইটেম জিনিসপত্র কিনে না, ঠিক আছে। সো এটা মনে করেন যে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে, মনে করেন যে এটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে এটার কোয়ান্টিটি ডিমান্ড, বুঝতে পারছেন? যখন ইন্ডিভিজুয়াল, ওই একটা মনে করেন যে আমাদের ক্লাসের কেউ কারো একজনের এটা হলো যে ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড, যে প্রতি প্রাইস পয়েন্টে সে কত করে ডিমান্ড করতেছে। হ্যাঁ, তার ইনকাম অনুযায়ী সে প্রতি প্রাইসে যখন 50 পয়সাটার প্রাইস, $50, মানে 50 সেন্টস আর কি, তখন সে ডিমান্ড করতেছে 3টা বোতল। আর যখন এটা যখন 1 টাকা, তখন সে কম ডিমান্ড করতেছে। যখন 1 টাকা 50 পয়সা, তখন আরো কম, 2টা হলে একটাও ডিমান্ড করতেছে না। কেউ কেউ বলতে পারেন যে কেন হলো যে প্রাইস যখন কমে যাচ্ছে তখন বেশি ডিমান্ড করতেছে, আর প্রাইস যখন বেড়ে যাচ্ছে তখন সে ডিমান্ড করতেছে না একদমই, বা ডিমান্ড কমে যাচ্ছে? কেন এই যে এই ডিমান্ড কার্ভটা হলো যে ডাউনওয়ার্ড স্লোপিং, কেউ বলতে পারবেন? রেসপন্ড করেন নাকি আপনারা শুধু ক্লাসে জয়েন দিয়ে তারপরে চলে গেছেন? বলেন, কি যেন বলতেছিলেন। স্যার কোয়ান্টিটি অনেক বেশি যাচ্ছে এজন্য, এই ক্ষেত্রে তার শিপিং কস্ট গুলো কম লাগতেছে না না, একসাথে। এখানে বলতেছি যে প্রাইস যখন কম তখন আমরা, যে কোনো সময় প্রাইস যখন কম হয় তখন আমরা বেশি ডিমান্ড করি যে কোনো জিনিস, ঠিক আছে, আমরা বেশি কিনতে চাই। যখন প্রাইস বেড়ে যায় তখন আমরা ওই জিনিসটা কম কিনি। মানে এটা তো আমরা বাস্তব জীবনেও করি, তাই না? এটা তো সব বাস্তব জীবনের জিনিসপত্র। ইন রিয়েলিটিতে আমরা উই ডু দিস থিংস। কেন? কি মেহেদি জয় কি করতে চাচ্ছেন? মেহেদি হাসান জয় অ্যাটেন্ডেন্স দিচ্ছেন আপনারা নাকি? অ্যান্সার আমাকে, সিআর যারা আছেন তারা একটু সিরিয়ালি একটু দিতে পারবেন না? স্যার এটাকে লিখে টেক্সট করে দিব নাকি স্ক্রিনশট পাঠিয়ে দেবো আপনাকে? একটু লিখে টেক্সট করে দিয়েন তো পারলে, সিরিয়ালি। ওকে স্যার। আচ্ছা, কেউ আমাকে একটু অ্যান্সার করেন বিষয়টা। আচ্ছা, মানে এটা তো আপনারা মানে একমত যে আসলে যে যদি আমাদের মানে কোনো জিনিসের প্রাইস বেশি হয় সেটা আমরা কম কিনি, এবং প্রাইস কমে গেলে আমরা বেশি কিনি, এটা তো আপনারা একমত নাকি? জি স্যার। সো এইটার কারণ হলো যে মানে একটু চিন্তা করেন যে আমাদের যদি কোনো কিছুর জন্য আলাদা করে কস্ট অ্যালোকেশন থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? কস্ট মানে হলো যে, হ্যাঁ, কস্ট অ্যালোকেশন, যে আমরা ওইটার জন্য এত টাকা খরচ করব, আমাদের ইনকামের একটা পোর্শন আমি খরচ করব। যখন ওই, যদি মনে করেন যে 100 টাকা যদি আমি রেখে দিই যে 100 টাকা এটার জন্য খরচ করবো আমি, ঠিক আছে, তাহলে ওই স্পেসিফিক প্রোডাক্টটা যখন কম দাম হবে তখন আমি বেশি কিনতে পারবো, আর যখন বেশি দাম হবে তখন আমি কম কিনতে পারবো। এটা একটা লজিক, ঠিক আছে। এখন আপনাদের কাছে অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে মানে আহ, যখন দাম অনেক কমে যাবে তখন হয়তো আমার এত দরকার নেই, আমি এত কিনবো না। কিন্তু আমরা হয়তো অত কিনবো না, কিন্তু আমরা কি করব? এই জন্য ডিমান্ড কার্ভটা কি হয়, ডিমান্ড কার্ভটা কনভেক্স হয়, ঠিক আছে, মানে এরকম সোজা না হয়ে কনভেক্স হয়। যাই হোক, ওই, কিন্তু আমরা কি করব, আপনি দেখবেন যে দাম যখন কমে যায় তখন আমরা আগের তুলনায় বেশি কিনি, ঠিক আছে, ওই প্রোডাক্টটা আমরা বেশি অ্যাভেল করি। কিন্তু দাম যখন বেড়ে যায় তখন আমরা হয়তো অনেক সময় দেখা যায় অনেক বেশি বেড়ে গেলে আমরা কিনিই না, ঠিক আছে। যেমন অনেক সময় একবার দেখা গেছে যে বেগুনের দাম অনেক বেড়ে গেছিল, তখন আমরা কিন্তু বেগুন কিনি নাই, আমরা হলো যে ওই কুমড়া দিয়ে হলো যে বেগুনি করে খাইছি। হ্যাঁ, চালের দাম যখন অনেক বেড়ে গেছিল তখন তো চাল কেনা বন্ধ হয়ে গেছিল, চাল কিনতে পারেনি মানুষ, তখন আলু সস্তা হয়ে গেছিল, মানুষ আলু কেনা শুরু করছে, ঠিক আছে। তো এই যে
চাল যখন অনেক বেশি হয়ে গেছে তখন আমরা কম কোয়ান্টিটিতে কিনছি, আর যখন হলো যে চালের দাম কমে গেছে তখন আমরা আবার চাল বেশি করে কিনছি, ঠিক আছে, বেশি কোয়ান্টিটিতে কিনছি। তো এটাকে বলা হয় ল অফ ডিমান্ড আর কি। দ্য ডিমান্ড ইজ রিলেশনশিপ বিটুইন ল এন্ড ডিমান্ড। কি ল অফ ডিমান্ড হলো যে প্রাইস অফ গুড রাইজেস, কোয়ান্টিটি ডিমান্ড অফ দ্যাট গুড ডিক্রিজেস। ঠিক আছে, কোয়ান্টিটি ডিমান্ড মানে হলো যে প্রতি প্রাইস পয়েন্টে আপনি কি পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ড করতেছেন। তো যখন প্রাইস কম থাকে তখন আমরা মানে আমাদের কোয়ান্টিটি ডিমান্ড বেশি করি, আর যখন প্রাইস কমে যায়, সরি প্রাইস যখন বেড়ে যায় কম করি, যখন কমে যায় তখন বেশি করি। আচ্ছা, মার্কেট ডিমান্ড মানে কি? মার্কেট ডিমান্ড হলো হচ্ছে সাম অফ ডিমান্ড অফ অল দ্য বায়ার্স ইন দ্য মার্কেট। ঠিক আছে, এটা হলো মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ড আমরা কি পাবো? এই যে দেখেন এখানে হলো যে এই যে দুইজন কনজিউমার আছে, ঠিক আছে, মনে করেন যে একটা সোসাইটিতে দুইটা কনজিউমারই আছে, আর কেউ নাই। বা হলো যে একটা সোসাইটিতে দুইজন মানুষ আছে বা আরো মানুষ আছে, কিন্তু এই দুইজনই হলো মানে বোতল কিনে আর কি, ঠিক আছে, আর কি বোতল কিনবে না। তাদেরই হলো এই প্রোডাক্টের ডিমান্ড আছে, আর কারো এই ডিমান্ড নাই। এখন টিনা এবং টিম তারা তারা কি তাদের বিভিন্ন প্রাইস পয়েন্টে এক একজনের একরকম ডিমান্ড, ঠিক আছে। কারণ কেন ডিফারেন্ট? কারণ হলো যে দুইজনেরই ইনকাম ডিফারেন্ট, ঠিক আছে। টিনার যে ইনকাম, টিমের ইনকাম সেম না। তো যেহেতু তাদের ইনকামও ডিফারেন্ট, তার মানে তাদের কস্ট অ্যালোকেশনও ডিফারেন্ট হবে। ওই বোতলের জন্য তারা কতখানি খরচ করবে, কতখানি তারা রেখে দিছে, সেটাও ডিফারেন্ট হবে। তো যখন 50 পয়সার দাম, তখন টিনা কিনতে চায় 3টা, আর টিম কিনতে চায় 2টা। আর যখন এটার দাম 1 টাকা, তখন টিম কিনতে চায় হলো যে 2টা, আর টিনা কিনতে চায় 2টা, আর টিম কিনতে চায় 1টা। যখন 2 টাকা, তখন কেউই কিনতে চায় না, 0টা কিনতে চায়, ঠিক আছে, যে 2 টাকা দিয়ে আসলে কেনা তাদের জন্য সম্ভব না, ঠিক আছে, তাদের বাজেটের উপরে চলে গেছে। সো যখন দেখেন দুইটার ক্ষেত্রে কিন্তু ওভারঅল ট্রেন্ড কি, যখন দাম কম তখন দুইজনই হলো বেশি কোয়ান্টিটিতে এই বোতল কিনতেছে, ঠিক আছে, আর যখন দাম বেশি তখন হলো যে সে কম কিনতেছে। যখন দেখবেন যে আহ, এই যে আমটাম এইসবের দাম যখন অনেক কম, তখন দেখবেন যে এই অনেক মানুষ যারা হলো যে সাধারণত আম খায় না, কিনে খায় না, উম, বা খুবই কম খায়, মানে তাদের আসলে সামর্থ্য নাই, তারাও কিন্তু আম কিনে, ঠিক আছে। এটা কি দেখছেন, আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, আমের সিজনে দেখা যায়, কিন্তু আমের সিজনে যখন আস্তে আস্তে চলে যেতে থাকে তখন দেখবেন আমটা অনেক বেশি শুরুর দিকে এবং শেষের দিকে আম অনেক বেশি কস্টলি হয়ে যায়। তখন কিন্তু সবাই কিন্তু আম খাইতে পারে না, ঠিক আছে, আম কিনতে পারে না। স্যার শেষের দিকে স্বাদও লাগে বেশি। হ্যাঁ, শেষে স্বাদও বেশি লাগে, হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু তখন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, ঠিক আছে, 150 টাকা, 160 টাকা এরকম হয়ে যায়। একটা সময় দেখা যায় যে 40 টাকা, 50 টাকা কেজিও থাকে, ঠিক আছে। রাজশাহীর কি অবস্থা? রাজশাহীতে আমের দাম কিরকম থাকে? খুব কম স্যার। এই আপনাদের কালকেও ক্লাস হবে নাকি, অনলাইনে হবে নাকি? স্যার আপনার কাছে কোনো মেল গেছে নাকি? হ্যাঁ, মেল পাইলাম। এই কি অবস্থা, কালকে কেন? স্যার কালকেও সম্ভাবনা আছে স্যার। ইয়ার দিকে স্যার ধানমন্ডির দিকে ঝামেলা হচ্ছে, বিভিন্ন সাইডে ঝামেলা হচ্ছে স্যার। ঝামেলা তো ইয়ের লোকরা করতেছে, আর আওয়ামী লীগের লোকরা। জি স্যার, আজকে ধানমন্ডির দিকে করতেছে স্যার। ধানমন্ডিতে ধানমন্ডিতে তো আওয়ামী লীগ না। স্যার আমরা আমাদের সিকিউরিটি নিয়ে খুবই চিন্তিত স্যার। না না, সিকিউরিটি তো অবশ্যই এনশিওর করতে হবে, সিকিউরিটি তো মানে এটা
এটা এখানে কোনো কম্প্রোমাইজ করা উচিত হবে না, ঠিক আছে? আরমান, তোমার বাসা না ভার্সিটির কাছে? আরমান সবার সিকিউরিটি নিয়ে কনসার্ন আর কি। আরমান তো রিপ্রেজেন্টেটিভ তো সবার, এই জন্য। সো আপনাদের একটা ক্লাস আছে না, বি সেকশনের না এ সেকশনের? সবারই ক্লাস আছে তাই না? জি স্যার, কালকে ক্লাস আছে আমাদের। না না, এখন কি ক্লাস আছে কিনা? জি স্যার, এখন আমাদের ক্লাস আছে। স্যার ল্যাব আছে এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কি আমি যা বললাম আজকে আপনাদের কি কোনো মেক সেন্স করছে নাকি করে না আমাকে একটু বলেন তো। কি কিছু বুঝছেন আপনারা যারা ক্লাস করছেন আর কি? আমরা কি পড়লাম কি না পড়লাম কেউজন বলেন, আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আর এই সেকশনে যারা আছেন তাদের একটু ওই বলেন আর কি, ফিডব্যাক দেন তো। আচ্ছা তামজিদ, আমাকে একটুই করেন তো, আপনি একটু ব্রিফ করেন তো কি বুঝতে পারছেন। স্যার কালকে কি আমাদের অনলাইনে হবে? হ্যাঁ, যেহেতু ইউনিভার্সিটি মেল আসছে অনলাইনে হবে। হ্যাঁ তামজিদ, কি জন্য বলতেছিলেন বলেন। তাহলে আপনাদের কালকে পরীক্ষা ছিল কাদের? আপনাদের পরীক্ষা 19 তারিখ হওয়ার কথা তাই না? স্যার আমাদের আজকে পরীক্ষা ছিল। আজকে ছিল, 19 তারিখে তো হবে না তাহলে। আচ্ছা 19 তারিখে তো বলা যাচ্ছে না আর কি, কালকে ক্লাস হবে না। ঠিক আছে, তাহলে আপনারা ক্লাস করেন, আমরা হলো যে পরের ক্লাসে আবার আমরা উইল কন্টিনিউ, ঠিক আছে? আপনারা কিন্তু ওই যে এগুলোকে লাইটলি নেন না, এগুলোতে কোশ্চেন টোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? ফাইনালে গ্রাফটা লাগতে হবে, ঠিক আছে? যদি না বুঝেন তাহলে আমাকে বললেন, কোশ্চেন কইলেন। বুঝতে পারি স্যার, যদি কিছু এক্সাম্পল আমাদের দিতেন তাহলে ভালো হতো, কিছু প্র্যাকটিস করতাম তাহলে বেটার হতো। এখানে এক্সাম্পল ওইভাবে এক্সাম্পল তো আসলে কিছু না, এটা হলো যে থিওরি টাইপের বিষয় আর কি, তো এগুলো বোঝার বিষয় আছে, বোঝার পরে তারপর এখানে তো ম্যাথ না, প্র্যাকটিস করবেন। তো এটা আপনি মানে রিডিং ম্যাটেরিয়ালস দিলে আপনি পড়তে পারেন যে আসলে বিষয়টা কি। বই দিয়ে দিলে আপনি চান যে বই পড়বো, তাহলে বই পড়তে পারেন, তাহলে আমি বই দিয়ে দিব আপনাকে, পড়লেন বসে বসে, এটা একটা বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করবো আবার, ঠিক আছে? ঠিক আছে।